আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে তোমার স্থির তড়িৎ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ হ্যাকস দেখানোর চেষ্টা করব। যে এমসিকিউ গুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই দেখবা যে কয়েকটা এমসিকিউ তুমি কমন পেয়ে যাবা। স্থির তড়িৎ থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমার এই আজকের ক্লাস থেকেই তোমরা সবগুলো কমন পাবা আশা করা যায়। ওকে, এখানে এমসিকিউ হ্যাকস সহকারে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, এখন দেখো এখানে একটা এমসিকিউ আছে যে টাইপ 1 নাম্বার যেটা আছে। তো এই এমসিকিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমার কি এমসিকিউ যে ক্যালকুলেশনটা আছে ক্যালকুলেশন পার্টটা কিন্তু তোমাকে বুঝতে হবে ভালো করে। অনেকেই আছে যারা আসলে ক্যালকুলেশনটা ভালো করে করতে পারে না। ক্যালকুলেশনটা ভালো করে করতে পারে না, যদিও তারা ম্যাথটা ধরতে পারে যে এইভাবে করতে হবে, কিন্তু দেখা যায় ক্যালকুলেশনটা ভালো করে করতে পারে না। তো ক্যালকুলেশন যা আছে এ টু জেড সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো এখানে কি দিয়ে আছে, এত মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের মধ্যে ভোল্টেজ হচ্ছে এত, বিভব পার্থক্য দেওয়া আছে, এত ভোল্টেজ বিভব পার্থক্য দেওয়া আছে, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত। তো আমরা তো জানি কোন একটা মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে আসলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ ই সমান কত, অনেকগুলো সূত্র আছে। তাহলে এখানে হাফ ইন্টু কত সি ভি স্কোয়ার, যেহেতু ভোল্টেজ এবং তোমার কি তোমার ক্যাপাসিটরের মান ধারকত্বের মান দেওয়া আছে, তাহলে এই জন্য আমার এই রিলেশনটা আমরা নিছি। তো এরকম শক্তি রিলেটেড অনেকগুলো সূত্র আছে কিন্তু, হাফ ইন্টু কত কিউ ভি, হাফ ইন্টু কত সি ভি স্কোয়ার। তো এরকম আরো অনেকগুলো সূত্র আছে। তোমার ডাটা যে অনুযায়ী দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তুমি আসলে তোমার সূত্রটা প্রয়োগ করবা। তো এখান থেকে দেখো এখানে হাফ আছে আর এখানে সি এর মান কি দেওয়া আছে, 1.4 মাইক্রোফ্যারাড। সব সময় তোমার যেটা ক্যাপাসিটরের মান যেটা দেওয়া থাকবে সেটাকে অবশ্যই ফ্যারাডে নিতে হবে, দেখতে হবে যে ফ্যারাডে আছে কিনা, ফ্যারাডেতে আছে কিনা। দেখো এখানে মাইক্রোফ্যারাডে আছে, তো মাইক্রোফ্যারাডে থাকলে তোমাকে এটাকে কি করতে হবে, ফ্যারাডেতে কনভার্ট করতে হবে। কিভাবে করবা, এত মাইক্রোফ্যারাড যেহেতু আছে এটা লেখলা 10 টু দি পাওয়ার কত -6। ওকে, এটা হয়ে গেল। তো যত ফ্যারাড থাকবে তার সাথে 10 টু দি পাওয়ার কত -6 গুণ করবা, তাহলে তোমার এটাকে ফ্যারাডেতে কনভার্ট হয়ে যাবে। আর এখানে কি আছে, ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজ কত দেওয়া আছে তোমার 3000 ভোল্টেজ দেওয়া আছে। আর এখানে কি আছে, সূত্রের কি আছে, স্কোয়ার আছে। এই যে দেখো স্কোয়ার করে দিলাম। তো এখন যদি তুমি এখানে ক্যালকুলেশনটা করো কত আসতেছে দেখো তো ভাইয়া, দেখো 2 দ্বারা যদি এখানে কি আছে 1 পয়েন্ট কত, 1 পয়েন্ট কত 4 আছে। তো এটাকে ধরে নাও যে 14 আছে, দশমিক টাকা বাদ বাদ দাও, তাহলে কোনো কত আসতেছে 7 আসতেছে না। তো দশমিকটা দেখো তোমার কয় ঘর সামনে ছিল, এই এক ঘর সামনে ছিল, তাহলে এই জন্য এক ঘর সামনে দাও, অর্থাৎ কত 0.7, 0.7, 0.7 কত, এতটুকুর কাজ করে ফেলছো। আর এখানে দেখো কি আছে, দেখো 10 টু দি পাওয়ার কত মাইনাস কত 6, 10 টু দি পাওয়ার কত -6। আর এখানে আমরা এটাকে কি করতে পারি, যদি 3 কে যদি স্কোয়ার করো কত আসবে, 3 কে স্কোয়ার করলে তোমার কত 9 আসবে। আর এখানে আরেকটা জিনিস দেখো, এখানে কয়টা শূন্য আছে, 3টা শূন্য আছে, স্কোয়ার করলে ডাবল হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার কত, যেহেতু 3টা শূন্য আছে তাহলে ডাবল হয়ে গেলে তোমার কত 6টা শূন্য হয়ে যাবে, 6টা শূন্য হয়ে যাবে। এভাবে তোমরা কিন্তু করবা ক্যালকুলেশনটা এরকম, তুমি স্কোয়ার করবা যতগুলো শূন্য থাকবে ততগুলো ডাবল হয়ে যাবে। যে 3টা আছে যেহেতু 6টা হয়ে গেছে, 4টা থাকলে 8টা হয়ে যেত। জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে এখন 6টা হয়ে গেছে। তো এখন দেখো 10 টু দি পাওয়ার -6 আর 10 টু দি পাওয়ার 6, এই দুইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি, কারণ আমরা তো জানি যদি এখানে ধর a টু দি পাওয়ার কত m থাকে আর এখানে a টু দি পাওয়ার কত n যদি থাকে, তাহলে এখান থেকে লেখা যায় a টু দি পাওয়ার কত m প্লাস কত n, এরকম লেখা যায়। যেহেতু বেসগুলো তোমার সেম 10 আছে আর এখানে কত 10 আছে, তাহলে এটা যদি দুইটা যোগ করো তাহলে 10 টু দি পাওয়ার কত -6 প্লাস কত 6, এই যে +6, তাহলে কত 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার কত আসতেছে তোমার কত 0 আসতেছে। 10 টু দি পাওয়ার কত 0, কোনো কিছুর উপর 0 মানে কত 1। তাহলে এই দুইটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কি এইটা, তাহলে এটা থাকতেছে কিন্তু। তাহলে এখন তুমি দেখো এখানে কি আছে, 0.7 আছে আর এখানে কত 9 আছে, 0.7 আছে আর এখানে কি আছে 9 আছে। এখন এগুলো কিভাবে করবা, দেখো এখানে কি আছে 7 আছে, ধরে নাও 7 আছে আর এখানে ধরো 9 আছে, দুইটা গুণ করলে ধরো 7 9 কত 63। তো দশমিকটা কয় ঘর পরে ছিল, যে এক ঘর পরে তোমার কি দশমিক ছিল, তাহলে এক ঘর পরে তুমি দশমিক দিয়ে দাও, যে 6.3 জুল, 6 পয়েন্ট কত 6.3 জুল। আমার আনসার কিন্তু হয়ে গেছে। তোমরা দেখো এভাবে ক্যালকুলেশন করবা, আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দিছি, এই জন্য হয়তো বা সময় লাগতেছে বেশি। কিন্তু ভাইয়া তোমরা যখন এটা বুঝতে পারবা ধুমধাম করে ফেলতে পারবা।
ধুমধাম করে করে ফেলতে পারবে। এই বেসিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই এমসিকিউটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই এমসিকিউটা প্রতি বছরই দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ভার্সিটিতে, কৃষি ভার্সিটিতে। কারণ কি, যদিও তারা জানে যে আসলে এটা তো একদম কমন, কিন্তু তারপর তারা দেয় একটা কারণে, যারা আসলে দেখতে চায় যে আসলে ক্যালকুলেশনটা পারে কিনা, উইদাউট ক্যালকুলেশনটা পারে কিনা, এইটা ট্রাই করার জন্য আসলে কিন্তু তারা এটা দিয়ে দেয়। বুঝতে পারছো? তো আশা করি এই জিনিসটা তোমরা কি বুঝতে পারছো, একদম ক্যালকুলেশনটা কিভাবে তোমরা সিম্পলিফাই করবা, কিভাবে সহজে ক্যালকুলেশন করতে পারবা, এই বেসিক জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। তো এখন দেখো যে দুই নাম্বার যে টাইপটা আছে, দুই নাম্বার টাইপটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। কি আছে? একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এত সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে তোমার কত, এত। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তাহলে এই প্রাবল্যের যে সূত্রটা, এটা কিন্তু ভালো করে তোমাকে দেখতে হবে, প্রাবল্যের সূত্রটা। তো আমরা জানি এখানে কি আছে, ই সমান কত, ই সমান কত। এখানে বিভব পার্থক্যের সাথে সম্পর্কটা হচ্ছে, তোমাকে দেখো যে তোমার কি আছে, বিভব পার্থক্যের সাথে সম্পর্কটা কত, ভি সমান কত হবে, ই ইডি। এখন ভি হচ্ছে বিভব পার্থক্য, এবং ই হচ্ছে তোমার কি, ই হচ্ছে তোমার কি তড়িৎ প্রাবল্য, আর এখানে ডি হচ্ছে তোমার যে দূরত্ব যেটা দেয়া থাকবে সেটা। তো দূরত্ব, তড়িৎ প্রাবল্য, বিভব পার্থক্য, এগুলোর মধ্যে সম্পর্কটা হচ্ছে এইটা। এই সম্পর্কটা ভালো করে মনে রাখার চেষ্টা করো, এটা কিন্তু তোমার কিন্তু আসবে, এটা কিন্তু তোমার কিন্তু আসবে। তাহলে এখন এখানে যদি ক্যালকুলেশন যদি করি, আমার বের করতে বলছে কি, আমার প্রাবল্য বের করতে বলছে। তো প্রাবল্য যদি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, ই সমান কত, ই সমান কত হবে, ভি ভি বাই কত, ডি। তাহলে এখানে কত, ভি এর মান কত দিয়ে আছে, 150, আর এখানে ডি এর মান কত দিয়ে আছে, আমার ডি এর মান কত দিয়ে আছে, তোমার 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। আর সেন্টিমিটার আকারে যেটা থাকবে সেটাকে সবসময় কি করতে হবে, তোমার কি মিটারে নিতে হবে। তাহলে 25কে যদি আমি 25 সেন্টিমিটার যদি আমি মিটারে নিতে চাই, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে 0.25, এত মিটার, 0.25 এত মিটার। হ্যাঁ, এত সেন্টিমিটারকে যদি আমি ই করি 0.25 এত মিটার, তাহলে এখানে 0.25 এত মিটার। এখন এখানে যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কিভাবে করতে পারবো, দেখো ক্যালকুলেশন যদি, এখন দেখো এখানে উপরে কত 150 আছে না, আর নিচে কত হবে জানো, এখানে 25 যেহেতু আছে, উপরে কি 0.25 আছে না, তাহলে 25 প্রথমে লিখে ফেললাম। লেখার পর দেখো এখানে দশমিকের জন্য কত দিবা, 1। দশমিক কয়টা ঘর আছে, দুইটা, যেহেতু আছে 1 2, এটা আমার আনসার হয়ে গেছে। তো এখান থেকে একটু জাস্ট সিম্পলিফাই করবা, দেখো কত আছে, উপরে যদি 150 আছে, আর এখানে যদি এইটাকে যদি ই করার চেষ্টা করো, নিচেরটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে চলে আসবে, কত আসবে 25। 25 দ্বারা যদি তুমি কি করো, এটাকে যদি কাটা দাও, তাহলে কত, 4 বার যায়, 4 বার। এখানে কত 150 আছে, আর এখানে কত 4, তাহলে এটা যদি গুণ করো তোমার কত 600 ভোল্ট আসবে, 600 আসবে কিন্তু। তোমার 600 ভোল্ট, 600, এখানে কত আসতেছে দেখো তো, এখানে কত আছে, 600 ভোল্ট পার মিটার, 600 ভোল্ট পার মিটার কোথায় আছে দেখো তো, 600 ভোল্ট পার মিটার। এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো, 600 ভোল্ট পার মিটার কোথায় আছে, এই যে দেখো, এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে 600 ভোল্ট পার মিটার। ক্যালকুলেশন জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? এইভাবে কিন্তু করার চেষ্টা করবা সবগুলো, এখানে যা থাকবে সব এরকম ভাবে। এখানে দেখো কি করছি, 0.25 কে আমরা জাস্ট লেখা যায় যে পয়েন্ট, তো 0.25 যেহেতু আছে, 0.25 কে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 0.25 আছে, তাহলে 25 লিখবা, পূর্ণ যে সংখ্যাটা থাকবে সেটা লিখবা প্রথমে, আর নিচে কি লাগবে, দশমিকের জন্য কত 1 দিবা, আর এখানে দুইটা যেহেতু সংখ্যা আছে, একটা দুইটা, যে তিনটা সংখ্যা থাকলো, একটা দুইটা তিনটা শূন্য দিতা। ওকে, তারপরে এই জিনিসটাকে আমরা জাস্ট এভাবে করার চেষ্টা করছি, ক্যালকুলেশন করছি, আমাদের হয়ে গেছে। ওকে, তো আশা করি এই টাইপের মধ্যে যত প্রবলেম থাকবে আশা করা যায় পারবা। সূত্রটা জাস্ট মনে রাখবা, এই যে সূত্রটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র, এই প্রবলেমটা কিন্তু অনেক অনেক আসে কিন্তু এই এইটা এই সূত্রটা থেকে। ওকে, তারপরে দেখো এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার কি যে এইটা আছে, এই তোমার টাইপটা আছে, একটু দেখার চেষ্টা করো। কি আছে, যে বাতাসে তোমার এত কুলম্ব চার্জ হতে 1 মিটার দূরত্বে কোনো বিন্দুতে তোমার কি বৈদ্যুতিক প্রাবল্য কত, বৈদ্যুতিক তোমার প্রাবল্য কত। তো এখন কথা হচ্ছে, আগে যখন তোমার কি, দেখো কিছুক্ষণ আগের টাইপটার এই টাইপটার মধ্যে দেখো, এই টাইপটার মধ্যে কি বলছে, তোমার প্রাবল্য বের করতে বলছে, কিন্তু এখানেও কিন্তু প্রাবল্য, বৈদ্যুতিক প্রাবল্য বের করতে বলছে। কিছুক্ষণ আগে একটা জিনিস দেখো, আগে যে টাইপটা আছে এখানে কি বলছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে বলছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আর সেখানে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব ছিল এবং তোমার বিভব পার্থক্য ছিল। আর এটার মধ্যে দেখো তোমার কি আছে, কুলম দিয়ে আছে, চার্জ দিয়ে আছে, কুলম দিয়ে আছে, কুলম চার্জ দেওয়া আছে, এবং তোমার এখানে একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে, বৈদ্যুতিক প্রাবল্য বের করতে বলছে। যখন তোমার চার্জ দেওয়া থাকবে এবং তোমার একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকবে এবং বৈদ্যুতিক প্রাবল্য বের করতে বলবে, তখন কিন্তু তোমার সূত্রটা হবে
আরেক রকম। সেটা কি? যখন তড়িৎ প্রাবল্যের যে সূত্রটা তোমার কত হবে, এইটা E সমান কত হবে 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। যখন এই সূত্রটা ব্যবহার করে তুমি কি করবা, বের করতে যাবা, তাহলে এখানে কত হবে কিউ, কিউ বাই কত আর স্কোয়ার, কিউ বাই কত আর স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার কত কিউ। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার যেহেতু চার্জ দিয়ে আছে, চার্জের মান হচ্ছে কিউ, এবং এখানে কত আর স্কোয়ার, এটা হচ্ছে আর এর মান, দূরত্ব যেহেতু দিয়ে আছে। তো বাতাসে এত কুলম্ব চার্জ হতে 1 মিটার দূরত্ব কোনো বিন্দুতে তোমার কি বৈদ্যুতিক প্রাবল্যের মান কত। তো সব সময় এই টাইপের প্রাবল্য যখন বের করতে যাবা, সব সময় 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 কনস্ট্যান্ট থাকবে, সব সময় এতটুকু হুবহু বসাই দিবা। আর এখানে কি করবা, কিউ বাই কত আর স্কোয়ার, জাস্ট ধুমধাম করে ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। 10 ইন্টু কত তোমার এখানে কত আসতেছে 10 ইন্টু 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু কত কিউ এর মান কত দিয়ে আছে চার্জ 100 কুলম্ব, আর এখানে আর এর মান কত দিয়ে আছে 1 মিটার, তাহলে এটা স্কয়ার করলে এতই। তো এখন এখানে তুমি দেখো তো 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত হবে 10 টু দি পাওয়ার 11, 10 টু দি পাওয়ার 11 কিভাবে হইলো, জিনিসটা কি বুঝতে পারছো? দেখো আমরা 100 কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, 100 কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, দেখো তো 100 কে আমরা 100 কে আমরা এভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার কত 2, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে 10 টু দি পাওয়ার কত 2 যদি লিখি, তাহলে কত 10 টু দি পাওয়ার কত 9 আর ইনটু কত 10 টু দি পাওয়ার কত 2, এটা যদি করি তাহলে কত আসবে 10 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার এই 2 9 আর 2 কত যোগ করলে কত 11 আসবে, এই যে জিনিসটা আসলো, এই জিনিসটা। তো এভাবে কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 11, তো আমার কিন্তু এটা কিন্তু আনসার হয়ে গেছে। তোমরা কিন্তু এভাবে কিন্তু করার চেষ্টা করবে, একদম কিন্তু সহজ। এখানে দেখতে হবে যে মিটারে আছে কিনা, অবশ্যই দূরত্বটা মিটারে আছে কিনা সেটা দেখবা, মিটার না থাকলে সেটাকে মিটারে নেওয়ার চেষ্টা করবা। তারপরে দেখো এই যেখানে যে তোমার নেক্সট যে এমসিকিউটা আছে সেটা কি বলছে, যে বাতাসের মধ্যে 100 কুলম্ব চার্জ থেকে 100 সেন্টিমিটার দূরে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত। তাহলে আমি কি বলছি, ই সমান কত হবে 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, এটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট। ওকে, আর ইন্টু কত কুলম্ব চার্জ, চার্জ কত আছে 100 কুলম্ব আছে, আর নিচে কত হবে দূরত্ব স্কয়ার 100 সেন্টিমিটার যা আছে এটাকে মিটার যদি নিতে চাই তাহলে আমরা 100 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করলে কত আসবে 1, 1 এখানে স্কয়ার ছিল মানে স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ আর স্কয়ার, অর্থাৎ 9.9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু কত তোমার কত কিউ বাই কত আর স্কয়ার, আর এর মান কত তোমার সেন্টিমিটার যেহেতু দিয়ে আছে এটা মিটারে নিলাম। এখন দেখো জাস্ট আগের মতো দেখো এখানে 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, আর এখানে 100 কে লেখা যায় 10 টু দি পাওয়ার কত 2। এখন এখান থেকে দেখো 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 11, দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 11 কোথায় আছে, 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার 11, এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 11, আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ঠিক একই রকম ভাবে এই প্রবলেমটা তোমরা করতে পারবে না যে এত মিটার ব্যাসার্ধের একটি গোলাকার পরিবাহীর পৃষ্ঠে তোমার 1 কুলম্ব চার্জ স্থাপন করলে কেন্দ্রে হতে এত মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কত, কেন্দ্র হতে এত মিটার দূরত্বে তোমার তড়িৎ প্রাবল্যের মান কত, জাস্ট বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। জাস্ট এখানে দেখো কি বলছে, এখানে কি বলছে দেখো তো, ই সমান কত হবে তোমার কত হবে 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু কত কুলম্ব চার্জ কত আছে 1 কুলম্ব যেহেতু আছে, আর নিচে কি হবে আর স্কয়ার। আর স্কয়ার বলতে এখানে দূরত্ব বলতে কোনটা বোঝাচ্ছে, এইটা নাকি এইটা, তোমার কিন্তু এইটা কিন্তু হবে তোমার দূরত্বটা, কারণ কেন্দ্র হতে এত মিটার দূরত্ব তোমরা বলে মান বের করতে বলছে। আর এটা যে একটা কোনো একটা বৃত্ত, কোনো একটা বৃত্ত থাকলে সেটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে তোমার কত, ব্যাসার্ধ হচ্ছে তোমার কত 1 মিটার, কিন্তু আমার প্রাবল্যটা বের করতে বলছে 0.5 মিটার, 0.5, ধরো এরকম জায়গায় তোমাকে প্রাবল্যটা বের করতে বলছে। ওকে, তাহলে আমার সেটা হবে, তাহলে এখানে কত এর মান কত আছে মিটার যেহেতু দিয়ে আছে 0.5, আর এটাকে স্কয়ার। তো এখন ক্যালকুলেশনটা করো 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, আর এখানে এটাকে লেখা যায় দেখো তো 0.5 কে হাফ এরকম লেখা যায়, হাফ যদি করো স্কয়ার, এরকম স্কয়ার যদি করো তাহলে এটা এরকম আসলো। এখন তুমি একটা জিনিস দেখো যে 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, আর এখানে দেখো 1 বাই কত 4 আসতেছে, এই সরি এখানে কত আসতেছে, এখানে কত আসতেছে দেখো তো 1 বাই কত 4 আসতেছে। এখন দেখো এটা যদি উল্টা পাল্টা করো তাহলে অর্থাৎ 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9 যদি করো তাহলে এটা 4টা উপরে চলে যাবে, 1 যদি দেই আর এখানে 4টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তাহলে এখানে কত 4 নং কত 36 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, দেখো এটা আমার আনসার হয়ে যাবে, এটা কিন্তু আমার আনসার হয়ে যাবে। তাহলে 36 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, এই যে দেখো, এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু তোমাদেরকে একটা জাস্ট বেসিক সহকারে বুঝাই দিচ্ছি, এর জন্য তোমাদের সময় লাগতেছে, কিন্তু তোমরা যখন বুঝতে পারবা জিনিসটা খুব সহজে করে ফেলতে পারবা। খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো করলে এই চ্যাপ্টার থেকে আমি এই ক্লাসটা করলেই
এখান থেকে তোমরা সব কমন পাবা। তারপরে দেখো টাইপ নাম্বার তোমার কত আছে, টাইপ নাম্বার কত 4, খুবই খুবই ইম্পর্টেন্ট। যে বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর হতে 1 কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার বল কত। তো ধরো বায়ুতে ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা বল এখানে আছে, তাহলে এদের মধ্যবর্তী অবস্থানে তোমার কি আছে, মধ্যবর্তী অবস্থানে তোমার কি কি পরিমাণ বল কাজ করবে সেই জিনিসটা আমাকে কিন্তু কি করতে হবে, বের করতে হবে। এদের মধ্যবর্তী দূরত্ব কত আছে, 1 কিলোমিটার। তো যখনই তোমার এরকম টাইপের প্রবলেম থাকবে তখন হচ্ছে তোমার কত, যে বলটা কাজ করবে ই এফ সমান কত হবে, 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত, 9 ইন্টু কত তোমার কত 10 টু দি পাওয়ার কত হবে 9। হ্যাঁ, তাহলে 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার 9, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর এখানে কি হবে, উপরে কত হবে Q1 Q2 বাই কত আর স্কয়ার। সবসময় সূত্র হচ্ছে এটা, এটা একদম মুখস্থ টুটস্থ করে রাখবা। 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু কত Q1 এবং Q2, এগুলো সবগুলো যে 1 মানে 1 কুলম্ব করে, এই দেখো 1 কুলম্ব করে 1 কুলম্ব, তাহলে Q1 সমান কত Q2 সমান কত 1 কুলম্ব, 1 কুলম্ব। ওকে, তাহলে এখানে কত হবে 1 ইন্টু কত 1, আর নিচে কত হবে তোমার আর স্কয়ার। এখানে 1 কিলোমিটার যেহেতু বলছে, 1 কিলোমিটার যে তোমার কত 1000 মিটার, আর এখানে কত স্কয়ার হবে। সব সময় কি করতে হবে, মিটারে নিতে হবে, মিটারে। তাহলে এখন দেখো 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, আর এখানে কি আছে দেখো তো, উপরে 1 আর এখানে কি আছে, আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছিলাম। যেরকম স্কোয়ার যদি থাকে তাহলে এখানে নিচে যতগুলো স্কোয়ার, এখানে 1 তো থাকবেই, যতগুলো তোমার থাকবে, এই তোমার এই শূন্য থাকবে, এটা ডাবল হয়ে যাবে যখন স্কোয়ার করো। তাহলে কত 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 3টা আছে না, তাহলে এখানে 6টা হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার কত 6টা শূন্য হয়ে যাবে। তো এখন যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করো, 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার কত 9 আছে, আর এখানে 10 টু দি পাওয়ার কত 6 আছে না, এটা যদি উপরে চলে যায় তাহলে এরকম আকারে আসবে 10 টু দি পাওয়ার -6 সবসময়। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করো, যেহেতু এটা নিচে আছে, উপর চলে গেলে কি হবে, 10 টু দি পাওয়ার -6 আছে, কারণ এখানে তো কি আছে, এখানে প্লাস আছে, উপর চলে গেলে কি হবে মাইনাস হবে, আর যদি এখানে মাইনাস থাকতো উপর চলে আসলে এখানে প্লাস হইতো। এখন এখান থেকে ক্যালকুলেশন করতে পারবে না, 10 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত কত হবে তোমার 3 হবে। এটা আমার আনসার কিন্তু হয়ে গেছে, আনসার কিন্তু হয়ে গেছে। তাহলে কত হবে, তো 9 কিলো নিউটন হবে। তাহলে এখানে এটা লিখতেই পারি আমরা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 9 এখান থেকে কি লিখতে পারি, যে 9 কিলো নিউটন। ওকে, এটার পরিবর্তে কিলো দিয়ে দিলাম, 9 কিলো নিউটন। তাহলে আমার কোথায় আছে আনসারটা, এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, বাউতে কিন্তু তোমার 18-19 কিন্তু আসছিল। ওকে, তারপরে তারপরে দেখো যেখানে কি আছে, যে 5 নাম্বার যে টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা হুবহু চলে আসতে পারে। কি বলছে, দুটি চার্জের মধ্যে দূরত্ব পূর্বের চেয়ে অর্ধেক করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের অবস্থা কত। তো আমার এটা বের করতে গেলে আমার মেইন যে সূত্রটা আছে, কুলম্বের সূত্রটা, সেটা বের করতে হবে। সেটা 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9, আর এখানে কত হবে Q1 Q2, আর এখানে কত হবে আর স্কোয়ার, আর স্কোয়ার। এখন জিনিসটা বোঝার চেষ্টা করো, আর বা তুমি ডি দিতে পারো, এখানে যেটা ইচ্ছা ওটা দিতে পারো, তোমার এখানে আরও দিতে পারো বা ডিও দিতে পারো। আচ্ছা যাও, আমি ডি দিয়ে দিলাম, ডি স্কোয়ার। ওকে, ডি হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব, Q1 হচ্ছে চার্জ, দুইটা বন্ধু মানে দুইটা বিন্দু চার্জ আর কি। তো এখন বলছে এদের মধ্যে তোমার কি কি বলছে, দুটি চার্জের মধ্যে দূরত্ব পূর্বের চেয়ে অর্ধেক করা হলে, দূরত্ব অর্ধেক, অর্থাৎ ধরো আগে একটা এই দেখো দূরত্ব ধরো এখান থেকে এখানে ছিল ধরো 2 কিলোমিটার, 2 কিলোমিটার ছিল, হ্যাঁ 2 কিলোমিটার, এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে। তো দূরত্বটা কি করছে, আগের থেকে অর্ধেক করেছে। দেখো আগে এদের মধ্যে যে পরিমাণ তোমার কাজ করতো, যে ধরো যে এখানে ধরো যে তোমার বলটা কাজ করতো, দূরত্ব যে এতটুকু। তো এখন দেখো দূরত্ব কত ছিল তোমার, এখানে ডি ছিল। তো এখন যদি এটাকে যদি আমি আবার কি করি, দূরত্ব যদি অর্ধেক করে ফেলি, তাহলে দেখো অর্ধেক যদি করে ফেলি এতটুকু। তো এখন দেখো তোমাদের এদের মধ্যবর্তী দেখো আকর্ষণ বলটা কি বাড়বে নাকি কমবে। দেখো এখানে যদি একটা হয়, এখানে একটা চার্জ এখানে একটা চার্জ, তাহলে এখন দূরত্বটা দেখো অর্ধেক করে ফেললাম, কত 2, অর্ধেক করে ফেললাম। পূর্বে যে দূরত্ব অর্ধেক করে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের অবস্থা কি হবে। তো দেখো দুইটা আগে দেখো এর দুইটা বিন্দু চার্জ কিন্তু অনেক দূরত্ব অবস্থান করতেছে, ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করতো, এখন দেখো এদের মধ্যে দূরত্বটা কিন্তু খুব কমে গেছে। আর কমে গেলে তো বুঝতে পারতেছো কাদের মধ্যে দূরত্ব কমে গেলে আকর্ষণ বল কাজ করে,
অবশ্যই কিন্তু বুঝতে পারতেছো যে আসলে দূরত্ব যদি কমে যায় দুইজন ব্যক্তির মধ্যে, আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে চিন্তা করো, জিনিসটা করো যে এই যে জিনিসগুলো দুইটা আছে, এই যে একটা আছে আর যে এই যে জিনিসটা আছে, যে আমরা বাস্তবিক জীবনের সাথে জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো, তাদের মধ্যে দূরত্বটা যদি তোমার কি হয়ে যায়, কমে যায়, তাহলে কিন্তু অবশ্যই তাদের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু বেড়ে যাবে। আর যারা দূরত্ব যদি বেড়ে যায়, তাদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে। তাহলে এখানে বুঝতে পারছে দূরত্ব যদি কমে যাচ্ছে, তো এখানে কি হবে, দূরত্ব যদি তাহলে দূরত্ব কমে গেলে তাদের মধ্যে আকর্ষণ বলের অবস্থা কি হবে, আকর্ষণ বল বেড়ে যাবে। তো এখন বেড়ে যাবে, কত গুণ বেড়ে যাবে, দেখো এখানে দ্বিগুণ বলছে, 4 গুণ বলছে, আর এটা বলছে অর্ধেক। এটা তো হবেই না, বেসিক দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে এটা হবে না, কারণ দূরত্ব কমে গেলে যে সূত্রটা যদি একটু দেখার চেষ্টা করো, এটার সাথে তোমার যে ইয়ের সম্পর্কটা দেখো, বলের সাথে তোমার কি দূরত্বের যে সম্পর্কটা, বর্গের মানে বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে অবশ্যই বুঝতে পারছে দূরত্ব যদি কমে যায়, তাহলে তোমার কি হবে, বল বেড়ে যাবে। দূরত্ব বেড়ে গেলে তোমার বল কি কমে যাবে, একটা আরেকটার সাথে বিপরীত, অর্থাৎ কত, এফ সমান কত হবে, এফ ইজ প্রপোর্শনাল 1 বাই কত, ডি স্কয়ার, এই জিনিসটা হবে। ওকে, এই জিনিসটা হবে, তাহলে এটা এই রিলেশনটা দেখে কিন্তু বুঝতে পারতাছি। তাহলে এখন দেখো দূরত্ব কি হয়েছে, কমে গেছে। কমে গেলে অবশ্যই কি হবে, তোমার অর্ধেক যদি করে দাও, এখানে যদি অর্ধেক যদি করে দাও, তাহলে এখানে এফ ইজ প্রপোর্শনাল 1 বাই কত, এখানে হাফ, হাফ যদি করে দাও, তাহলে আলটিমেটলি তোমার এখানে কত আসবে, দেখো তো আলটিমেটলি এখানে কত আসবে, এফ প্রপোর্শনাল এখানে কত আসবে, 1 বাই কত, 1 বাই কত 4 আসবে। অর্থাৎ কত, এফ ইজ প্রপোর্শনাল তোমার কত আসবে, তোমার 4 আসবে। 4 গুণ হয়ে যাবে, 4 গুণ, 4 গুণ হয়ে যাবে। বুঝতে পারতেছো, বেসিক থেকে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে আসলে কি হবে, কোনো পরিবর্তন হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর দ্বিগুণ হবে বা 4 গুণ হবে, কোনটা হবে বুঝতে পারতেছো না, যেহেতু স্কোয়ার যেহেতু আছে, বর্গমূলের স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজে কিন্তু বুঝতে পারতেছি। তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা কিন্তু তোমার 1000% ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবেই। যে এটা যে আসবে এরকম না, তোমার বলবে যে 1/3 কমে গেল বা 1/3 বেড়ে গেল, 1/4 কমে গেল, 1/4 বেড়ে গেল, এরকম ভাবে বলতে পারে। যে সবসময় যে বলবে যে অর্ধেক হয়ে গেল বা এরকম এরকম বলতে পারে যে দ্বিগুণ হয়ে গেলে কি হবে। তো এই সম্পর্কটা তোমার একটু মনে রাখার চেষ্টা করো, সূত্রটা যদি মনে রাখো। আর এখানে সম্পর্কটা যে কি, বলের সাথে সম্পর্কটা কি, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে কি আছে, যে টাইপ যে 6 আছে, কি বলছে, একটি গোলকের কেন্দ্রে, এটা হচ্ছে থিওরি, সবগুলো থিওরি, এই থিওরিগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি কিন্তু অনেক বেছে বেছে দিছি, এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়ার দরকার নাই, আমি যা যা করা দিচ্ছি এগুলো পড়লে যথেষ্ট আশা করা যায়। যদি তিন, তো তাহলে দেখো একটি গোলকের কেন্দ্রে বিভবের মান কত, একটি গোলকের কেন্দ্রে বিভবের মান কত। তো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই অবশ্যই অনেকবার কিন্তু আসতে দেখা গেছে, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। যে একটি গোলকের কেন্দ্রে বিভবের মান এর পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান, একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবে, একদম মুখস্থ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হুবু চলে আসবে। এই যে থিওরি যে এই টাইপটা একদম হুবু চলে আসবে। অসীমে মহাকর্ষ বিভবের মান কত, অসীমে মহাকর্ষ বিভবের মান কত হবে, 0, একদম মুখস্থ ঠুটস্থ করে রাখো। সমবিভব তল এবং তড়িৎ প্রাবল্য একে অন্যের কি হবে, একে অন্যের কি হবে, সমান্তরাল, একে অন্যের কি হবে, সমান্তরাল, একে অন্যের কি হবে, সমান্তরাল। ইম্পর্টেন্ট কিন্তু এই থিওরিগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে কি আছে, প্রবেশতার একক কত, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একদম মুখস্থ টুটস্থ করে রাখো, একদম মুখস্থ টুটস্থ করে রাখো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো প্রবলেমগুলো অনেক বেশি আসতে দেখা গেছে। ওকে, সেটা হবে তোমার কত, ডি স্কোয়ার, ওরা ডি ডি এর মানটা, হ্যাঁ, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো। আবার এটা যে তোমার প্রবেশতার যে মানটা 8.854 ইন্টু 10⁻⁻12, এই মানটা সহকারে একদম মনে রাখবা, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউটা। 1 ইলেকট্রন ভোল্টের মান কত, 1 ইলেকট্রন ভোল্টের মান কত, এই জিনিসটা কিন্তু তোমরা অনেকে জানো না, এটা আনসার হবে তোমার কত, 1 নাম্বার, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ওকে, তাহলে আমার আনসার কিন্তু এটা হয়ে গেল। চার্জ, এখানে দেখো এই যে প্রশ্নটা, যে চার্জ সর্বদা বস্তুর কোথায় অবস্থান করে, সর্বদা কি করে, বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। ধরো যে এরকম যদি একটা গোলক হয়, তো এখানে যদি কি করবে, চার্জগুলো আসলে তোমার কি হবে, বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, গোলকের কি করবে, উত্তল পৃষ্ঠে, উত্তল পৃষ্ঠে। আর এটা হচ্ছে ভিতরে যেটা আছে অবতল পৃষ্ঠ, আর এটা সবসময় কি করবে, বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। চার্জ সবসময় কি করবে, বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো।
তো আজকে ছিল এই পর্যন্ত ক্লাস। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। এই এমসিকিউ হ্যাক্সগুলো এবং এই থিওরিগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো, এখান থেকে আশা করা যায় কমন পাবা। ওকে, তো তোমরা যারা এরকম আরো অনেক ক্লাস পেতে চাও প্রতিটা চ্যাপ্টার থেকে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আগেই তোমরা অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা, চান্স পেতে পারবা। আশা করা যায় একটা সাজানো গোছানো একটা কোর্স আমরা লঞ্চ করেছি। তো অলরেডি ক্লাস করা শেষ সবগুলো, তোমরা জাস্ট কোর্সে ভর্তির সাথে সাথে তোমরা সবগুলো ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।